এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শেক্সপিয়ার ম্যাকবেথে পৃথিবীর রঙ্গমঞ্চের কথা লিখেছেন। এখন রাজনীতির রঙ্গমঞ্চেও নাটক কিন্তু কম নেই। যেমন সকাল থেকে একের পর এক নাটক অভিনীত হলো কলকাতার প্রতিবেশী জেলা হাওড়ায়। দলবদলে দীর্ঘ জল্পনার পর আজ পদত্যাগ করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর কয়েক ঘন্টার মধ্যেই দলবিরোধী কথা বলার দায়ে তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন বৈশালী ডালমিয়া। পার্থ চট্টোপাধ্যায় বলছেন, বটগাছের কয়েকটা পাতা ঝরে গেলেও আবার নতুন পাতা গজাবে। অন্যদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ জানিয়ে দিল, ভোটে কোনো ভূমিকাতেই রাখা যাবে না গ্রিন পুলিশ কিংবা সিভিক ভলেন্টিয়ারদের। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো দীর্ঘ জল্পনার পর এবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়, আর দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য বহিষ্কৃত হলেন বৈশালী ডালমিয়া। আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এইরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লার পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তৃণমূলে পরপর ধাক্কা। দু মাসে মন্ত্রিত্ব ছাড়লেন ৩ জন। আর লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ায় হাওড়ার বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল। পাবলিকের পাশে দাঁড়ানো কিংবা যারা দলের ওই যে বলেছিলাম উইপোকা, সেই উইপোকা দলের উইপোকাদের যদি আমি তুলে ধরি, সেটা কি দল বিরোধী কাজ? তাহলে দল কোথায় যাচ্ছে? এর মধ্যে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্বের সঙ্গে বিধায়ক পদ এবং দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। 5ই জানুয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। এবার সেই পথে হাঁটলেন হাওড়ারই ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তার ক্ষোভের যে একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাও এদিন কার্যত স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন রাজীব। উনি সরিয়ে আমায় দিতেই পারেন, কিন্তু একটা মিনিমাম সৌজন্যটুকু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি আশা করেছিলাম। আমার সব থেকে খারাপ লেগেছিল যেটা, যে আমাকে টিভিতে দেখতে হয়েছে ব্রেকিং নিউজের মাধ্যমে যে আমার দপ্তর শেষ দপ্তর থেকে অন্য দপ্তরে সরিয়ে দেওয়া হলো। যেমন বিরাট বট গাছের দুটো পাতা যদি ঝরে পড়ে, তাতে বট গাছের কোনো ক্ষতি হয় না, নতুন পাতা জন্ম নেয়। এটাও তাই। শুক্রবার পদত্যাগের পর রাজীব বন্দ্যোপাধ্যায় শুধু দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভের কথা জানিয়ে থামেননি, দলের নেতাদের একাংশের বিরুদ্ধেও খোলাখুলি ক্ষোভ উগরে দিয়েছেন। বিগত 1 মাস এত মানসিকভাবে আমি দ্বন্দ্বে ছিলাম, এত মানসিকভাবে আমি আঘাত পেয়েছি। এই ক্ষত একটা আমার মনে এমন একটা দাগ ফেলেছে যে এইরকম একটা সিদ্ধান্ত আমায় নিতে হয়েছে। পদত্যাগের কোনো অর্থ হয় না। তার কারণ হচ্ছে, সমুদ্রে যেমন কোনো জল কমে যায় না, ক্ষতি হয় না, সেরকম তৃণমূল কংগ্রেস থেকে 1-2 জন চলে গেলে দলের কোনো ক্ষতি হয় না। লাখো কর্মী আছে। একজন মন্ত্রী ছিলেন মাঝখানে, রাজীব বাবু না, তিনি সুন্দরবনে গেছেন, সেই বাঁধের উপরে দাঁড়িয়ে তার ছবি তুলেছে, সেটা কাগজে ছেপেছে। আমার যাক, একটা মন্ত্রী তো গিয়ে পৌঁছেছে কম। উনি থাকলে নাকি কাটমানি খাওয়া যাচ্ছে না, দিদির ভাইদের উপোস চলছিল, তো এই মন্ত্রীকে সরিয়ে বনমন্ত্রী করে জঙ্গলে পাঠিয়ে দিল। কালীঘাটে ইস্তফাপত্র দেওয়ার পর সোজা রাজভবনে পৌঁছে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ রাজ্যপালের সঙ্গে কথা হয় তাঁর। বেরিয়ে এসে দলের একাংশের বিরুদ্ধে কাঁদতে কাঁদতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাজীব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ যে তিনি দীর্ঘদিন তার মন্ত্রিসভার সহকর্মী হিসাবে আমাকে কাজ করার তিনি সুযোগ দিয়েছেন। শনিবার শহরে আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে কি সাক্ষাৎ হতে পারে পদত্যাগী বনমন্ত্রী? ভোটের আগে বঙ্গ রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী, অলোক সাঁতরা রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এই অনুষ্ঠান শুরু করব সরাসরি বৈশালী ডালমিয়া এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার সঙ্গে কথা বলে। বৈশালী, সৌগত রায় শৃঙ্খলা রক্ষা কমিটির কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনার বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকম ব্যবস্থা না নিলে এরকম ঘটনা, অর্থাৎ দলবিরোধী মুখ খোলা, সেই রকম চলতেই থাকবে। আপনাকে কি এর আগে কোনো আপনি বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, কোনো শোকজ নাকি সরাসরি বহিষ্কার করা হলো আপনাকে?
না, আমি কোনো দলবিরোধী কথাও বলিনি। আমি খালি বলেছি যে উইপোকার কথা, যে যারা দলকে তলায় কুড়ে কুড়ে খাচ্ছে সেই লোকেদের যদি সরিয়ে না দেওয়া হয়, তখনও কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয় উনি রিজাইন করেননি। যেদিন লক্ষ্মীরতন শুক্লা করেছিলেন সেদিন বলেছিলাম যে যারা এই যে কিছু মানুষ যে দুঃখিত হয়ে দল ছেড়ে চলে যাচ্ছেন, তাদের পেছনে তো কোনো রিজন হবে। হ্যাঁ, হয়তো ওনাদের মনে হতে পারে 1 ঘটি 2 ঘটি 4 ঘটি জল, প্রত্যেকটি মন্ত্রিত্ব যে এত মন্ত্রীদের যে অবদান কিংবা ওদের যে কাজ, ওইগুলোকে যদি ওনাদের মনে হয় যে 1-2 ঘটি জলের মতন, তার বেশি কিছুই নয়, বা বটগাছের পাতা ঝরে গেলে আবার নতুন পাতা গজাবে দরকার। এবং তার সঙ্গে হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আমি যেটা আপনি প্রশ্ন করলেন যে আমাকে কোনো এর মধ্যে দিয়ে যেতে হয়েছে কিনা, না, আমার কিছু যেতে হয়নি, আমাকে শোকজও করা হয়নি, আমাকে কোনো কথা বলাও হয়নি। ইনফ্যাক্ট আমার সঙ্গে কথা বলা, এমনি কয়েকটা অকেশনে দেখা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভালো করে কাজ করার জন্য, এই দুয়ারে সরকার করার জন্য। এই কয়েকদিন আগেও আমি দুয়ারে সরকার করেওছি, লিলুয়া একটা স্কুলে যেটা যখন হচ্ছিল আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। আমার যাবতীয় যা করা সেগুলো আমি করে যাচ্ছি। এবং দেখুন, ওখানে যেহেতু কোনো কাউন্সিলর নেই, সব যত পেপার ওয়ার্ক কিন্তু সব এমএলএদেরই করতে হয়। যেরকম ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, লাইফ সার্টিফিকেট, বার্ধক্যর ভাতার জন্য যাবতীয় যা কাগজপত্র করা, বিধবা ভাতার জন্য এই যা যা আছে, সেগুলোর জন্য যেগুলো করতে হয় সেগুলো আমার অফিসে, যে বেলুড়ে অফিস, রোজ 400 থেকে 500 লোককে আমি পরিষেবা দিচ্ছি। তার যে কাগজ ডেট ওয়াইজ আমার কাছে সব আছে, জেরক্স কপি বা তার ভিডিওস আছে আমার কাছে। অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আপনি বলছেন কোনো অভিযোগ উঠতে পারে না। আমি এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন করব যে আপনি বারবার বলছেন যে কাজ করার অসুবিধের কথা। লক্ষ্মীরতন শুক্লা যেদিন ছাড়লেন সেদিনও আপনি বলছিলেন যে দলের একাংশ কাজ করতে অসুবিধে সৃষ্টি করছে। আপনার আরেকটা কথা আমার মনে আছে যে 2 জন মুখ্যমন্ত্রী চাই না, রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন, জেলায় নাকি আরেকজন মুখ্যমন্ত্রী আছেন। তাহলে কি আমি এই কনক্লুশনে পৌঁছবো যে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ আপনি ক্রমান্বয়ে উগরে দিচ্ছিলেন বলে দল সেটাকে দলবিরোধী কাজ মনে করছে? হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি দেখুন, ইন দ্য লং রান আমি চলে যাব কি আরও 10 জন চলে যাবে, 10 ঘটি জল কমে যাবে কি 70-80 ঘটি জল কমে যাবে, সেগুলো আবার হয়তো ওখানে অন্য ঘটি জল ঢালা হবে, সেগুলো ইররেলিভেন্ট। কিন্তু ক্ষতিটা যে রয়ে যাচ্ছে, যারা ধরুন পেছন থেকে যারা উইপোকার মতন যারা কাজ করছে তারা রয়ে যাচ্ছে। এবার তারা কিন্তু সব যে লোকই আসবে তাদের পেছনেই লাগবে। এবার ক্রমশ আমার আগেও একজন ছিলেন সুলতান সিং বলে ওই এলাকায়, উনিও কিন্তু তৃণমূলেরই ছিলেন, ওনার পেছনেও লাগালো, উনিও ছেড়ে দিলেন, চলে গেলেন। বৈশালী, আপনি দল থেকে এই মুহূর্তে বহিষ্কৃত। এইবার আমি আগের দিন আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা রিপিট করব। এখন তো দল আপনাকে বহিষ্কার করেছে, এই উই পোকার গল্পটা, উই পোকারা কারা আপনি নাম বলবেন? আপনি তো দল থেকে এখন বহিষ্কৃত। হ্যাঁ, আমি তো আগেও নাম বলেছি, আপনাকেও বলেছি, আগে অন্য অনেক জায়গায় বলেছি যে উইপোকা হচ্ছে যারা এই যে ধরুন এক্স কিছু কাউন্সিলার্স আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, যারা ইলিগাল কনস্ট্রাকশন করতে দিচ্ছেন প্রত্যেকটা এলাকায়, গভর্নমেন্টকে ডিউপ করছেন, গভর্নমেন্টকে ঠকাচ্ছেন, গভর্নমেন্ট যে কর্পোরেশনের ফান্ডটা পেতো সেটা কাউন্সিলরদের ঘরে চলে যাচ্ছে, দিয়ে কোথায় যাচ্ছে ভগবানই জানে, দিয়ে সেইগুলো করছে, দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে অজস্র ইলিগাল বাড়ি ভেঙে পড়ছে, মানুষ মারা যাচ্ছে, তলা দিয়ে লোক যাচ্ছে, মাথায় পড়ে মারা গেল। না, এটা তো কারোর উইপোকার নাম হলো না। আপনি ঘটনাটা ব্যাখ্যা করেছেন, নিশ্চয়ই আগের দিনও আপনি ঘটনাটা ব্যাখ্যা করেছিলেন যে উইপোকাদের কে নেতৃত্ব দিচ্ছে বা উইপোকারা কারা। আপনি কি চান যে ওই 4-5টা লোককে আমি হাইলাইট করি? আচ্ছা, বেশ, আপনি হাইলাইট করতে চাইছেন না। আমি এবার উল্টো দিকের আরেকটা যুক্তিতে আসি যে ক্রমশ যে বালি সিটে আপনি জিতেছিলেন এবং যথেষ্ট মার্জিনে জিতেছিলেন, 15,355 ভোটে আপনি 2016 সালে জেতেন, সেই মার্জিনটা লোকসভায় 19 সালে দেখা যাচ্ছে তৃণমূল মাত্র 295টা ভোটে এগিয়ে আছে। অর্থাৎ ক্রমশ তৃণমূল প্রার্থীর পক্ষে, কেউ ভাবতেই পারেন, এই ব্যাখ্যা দিতেই পারেন যে তৃণমূল প্রার্থীর পক্ষে কঠিন হয়ে যাচ্ছে লড়াইটা, বিজেপি প্রার্থী বরঞ্চ বিজেপির সমর্থনের যে ঢেউ, বিজেপির সমর্থনের যে অঙ্ক, সেটা ক্রমশ এগোচ্ছে। পরের প্রশ্নটা থাকে বৈশালী, আপনি কি বিজেপিতে যাবেন?
দেখুন এইমাত্র তো এতক্ষণ একটা দলের সঙ্গে ছিলাম, আমি তো বলেছি লাস্ট অবধি আমি ধৈর্য ধরে রাখি, তাই জন্য আমি চেষ্টাও করে গেছি লাস্ট অবধি যে যারা দল বিরোধী করছে তাদের আটকে যাতে দলের ভালো হোক। এখন আমি ভেবে দেখতে হবে, আমি দেখুন না পলিটিক্স ছাড়ছি না, হয়তো অনেকে পলিটিক্স থেকে কিছুক্ষণের জন্য সরে দাঁড়াচ্ছেন, কিছু আমি সরছি না, আমি পলিটিক্সে থাকবো, পাবলিকের পাশে যখন আমি আগে বিশ্বাস করে এনেছেন আমি তাদের পাশে থাকবো এবং আমি মানে পাবলিকের হয়ে সেবাও করে যাব, পরিষেবাও দিয়ে যাব। এবারে এটা হচ্ছে যে আমি এমন কাজ করতে চাইছি যেখানে যে পাবলিকের পরিষেবাটা দেয়া আমার পক্ষে আরো ইজিয়ার হোক, লোককে আরো ভালো পরিষেবা দিতে পারি, মানুষের যাতে সুবিধে হয়। এবারে দেখুন পাবলিক কি চায়, পাবলিক তো কিছু বেশি চাইছে না, ওনারা পরিষেবাটা চাইছেন। ঠিক, আমি আপনাকে বৈশালী একটু সাম আপ করি, সেটা হচ্ছে আপনি রাজনীতিতে থাকছেন, অর্থাৎ সংসদীয় রাজনীতিতে থাকছেন, আপনি মানুষের পাশে থাকতে চাইছেন। ভারতবর্ষে এবং এই বাংলায় সংসদীয় রাজনীতির ক্ষেত্রে নির্দল প্রার্থীর কিন্তু খুব একটা জায়গা থাকে না, তো স্বাভাবিকভাবেই এখন অলরেডি আপনি দেখেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার পর বিজেপি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে রাজীব বাবুর জন্য দরজা খোলা, তাকে স্বাগত জানানো হয়েছে। এর আগে অমিত শাহ বলেছেন আমাদের দরজা খোলা। তাহলে বিজেপি থেকে যদি প্রস্তাব পান অথবা আপনার নিজের বিজেপিতে যাওয়ার ইচ্ছে হয়, আপনি কি সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন? দেখুন এখনো তো কিছু সেরকম নিইনি, কিন্তু এই তো এখন ইটস টু আর্লি, কিন্তু আমি তো বলছি যে মানুষের পরিষেবা যদি যেখান থেকে ভালো দিতে পারবো আমি নিশ্চয়ই মানুষের পরিষেবা দেব, এবং সেটা দেখতে হবে যে কোথা থেকে মানুষের পরিষেবা, মানুষের পাশে কারা দাঁড়াতে চায়, মানুষকে কারা হেল্প করতে চায়, কোথায় মানুষকে আরও অনেক কিছু প্রজেক্টস এগিয়ে দিতে পারবো, তাহলে সেইভাবে ভেবে দেখতে হবে আগামী দিনে। রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকেই বলছেন যে আগামী 30 তারিখ একেবারে হাওড়াতে অমিত শাহের ওই জেলাতে সভা আছে, সেখানে হয়তো রাজীববাবু যোগ দিতে পারেন। রাজীববাবুর সঙ্গে সেই মঞ্চে রাজীববাবুর পাশে হয়তো আপনাকে দেখতে পাবো। লেটস সি, এটার মধ্যে রহস্য রইল। কিছু রহস্যময় লোক নই আমি, মানে আমায় যদি শিরোনাম করতে পারেন যে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন না বৈশালী, এই তো শিরোনাম করতে হবে। কুণালদা হাসছেন, বহু শিরোনাম করার অভিজ্ঞতা কুণালদার। মানে লেট সিটা কিন্তু মানে অনেকটা তার ব্যাপ্তি, অস্বীকার তো নয়, হয়তো জল্পনাকে আরো উস্কে দিলেন বৈশালী, এইরকম শিরোনাম হবে। তাই দেখা যাক, তাহলে বাড়ি থেকে টিভিটা চালাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই নিয়ে কুণাল ঘোষের সঙ্গে আসবো, অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমার এই অনুষ্ঠানে। কুণালদা, ঠিক একটা তফাৎ দেখুন, এই বৈশালী ডান উইন্ডোতে এই মুহূর্তে দর্শকদের সামনে রয়েছেন। লক্ষ্মীরতন শুক্লা যেদিন পদত্যাগ করলেন সেদিন বৈশালী মুখ খুলেছিলেন, একদম এই অনুষ্ঠানে সরাসরি উইপোকার কথা বলেছিলেন। বৈশালী, আপনি সঙ্গে থাকুন। চন্দ্রিমা ভট্টাচার্য আপনার উইন্ডোতে ছিলেন, ওই প্রতিক্রিয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া ছিল রাজ্যের মন্ত্রী যে খুব ভালো মেয়ে, দলের মেয়ে, কোনো সমস্যা নেই, হয়তো কোথাও ভুল বোঝাবুঝি আছে, সবটা মিটে যাবে। আজকে তাকে বহিষ্কার করা হলো। কোথাও কি শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে তৃণমূল কঠোর অবস্থান নিচ্ছে আজ থেকে? না, এটা হতেই পারে। আসলে বিষয়টা হচ্ছে একটা শেষ জানা গোয়েন্দা কাহিনীর কিছু চরিত্রে কয়েকজন অভিনয় করছেন, ফলে এই জায়গায় যারা বলছেন যে রহস্য আছে, দেখছি কি হয়, আমাদের কাছে বিষয়টা একদম স্পষ্ট আছে। তৃণমূল কংগ্রেস সৌজন্য দেখাচ্ছে, ধৈর্য দেখাচ্ছে, কোথাও কোথাও সেই সীমা লঙ্ঘিত হলে সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিচ্ছে। এটা তো বৈশালী দেবী একজন সম্মানীয় মহিলা, তার সঙ্গে তো ব্যক্তিগত কোনো বিষয় নয়, তাকে তৃণমূল কংগ্রেস এনেছিল রাজনীতিতে। আজকে যেটা শুনছি যে এসছিলেন, তৃণমূল কংগ্রেস এনেছিল তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে, কারণ তৃণমূল কংগ্রেস ইনহেরেন্ট একটা কোয়ালিশন, মানুষের মহাজোট। তৃণমূল কংগ্রেসে যদি দেখেন বিভিন্ন পেশার মানুষকে এনে রাজনীতির মঞ্চে জায়গা দিয়েছে, অনেকে সেটা ভালোভাবে কাজ করে যাচ্ছেন, কিছু ক্ষেত্রে সেটার প্রবলেম হচ্ছে। এখন বৈশালী দেবীর ক্ষেত্রে আমি বলছি, কুণালদা লক্ষ্য করুন, আমি বলছি যে দলের অবস্থানের ক্ষেত্রে গতকালও সন্ধ্যাবেলা এই অনুষ্ঠানে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে একজন ক্যাবিনেট মন্ত্রী পরপর 5টা ক্যাবিনেট বৈঠকে এলেন না, তো দল, অথচ তিনি ফেসবুকে আছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পাবলিক লাইফে আছেন, তো দল কি প্রশ্ন করছে? আপনি প্রশ্নের উত্তর দেননি। আমার বক্তব্য, আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পর কি তৃণমূল এইটা ভাবছে যে দিস ফার নো ফার্দার? হতেই পারে, একটা দলের একটা কঠোর অবস্থান এবার থেকে নেব, যে দল একটা সৌজন্য, একটা ধৈর্য, একটা লাগাম ছাড়তে ছাড়তে কোথাও একটা, আমি একটা কথা বলি, রাজীব একদম একটা নিপাট ভদ্রলোক, আমার বন্ধু মানুষ, কিন্তু যে তিনি বলছেন 2.5 বছর আগের থেকে যন্ত্রণা,
ভোটের মুখে এসে এই যন্ত্রণাটা যে প্রকাশ করছেন, এটা কি কেউ কিছু বোঝে না? আমি সুমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তৃণমূল কংগ্রেসে যদি নির্যাতিত অপমানিত কেউ থাকে, তার সবার আগে আমার নামটি আসবে, যদিও যারা ষড়যন্ত্রী ছিলেন 90%, অন্যদিকে আমি তার মধ্যে যাচ্ছি না। প্রেসিডেন্সি জেলে একটা দিন ছিল, আমি সেদিন বন্দি দাঁড়িয়ে, আর কারামন্ত্রী ঢুকছেন, তিনি হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আমার মনে ক্ষোভ নেই দল সম্পর্কে, আমার মনে অভিমান ছিল না। তারপরেও কিন্তু একে বলে আনুগত্য, একে বলে বিশ্বাস, যে আমি কিন্তু আমার ঝগড়া বা আমার যে ক্ষোভ, বা আমার মতো অনেক কর্মী আছেন, সেটা আমি দলের সঙ্গে পরে বুঝবো। আমি ভোটের সময় তো দলের মঞ্চে থাকবো। সেদিনকার বন্দি কুণাল ঘোষ আজকে এখানে দলকে ভোট দেওয়ার কথা বলছে, আর সেদিনকে লালবাতি জ্বালিয়ে জেলে আসা রাজীব বলছে 2.5 বছর ধরে দুঃখে ছিল, ভোটের মুখে এসে চলে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে আপনি ধরুন দলের বিরুদ্ধে সেদিন জেলের ভেতর থেকে বা আপনাকে যখন আদালতে তোলা হতো বারবার ক্ষোভ উগরে দিয়েছে। আমি তো এখনো বলছি না, আমি বলছি দল সেখানে আপনাকে লং রোপ দিয়েছে। বৈশালী ডালমিয়া তো এখনো পর্যন্ত সেই ধরনের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে বা দলকে করেনি, বিশেষ করে মুখ্যমন্ত্রীকে করেনি। আমার মনে হয় ভোটের সময় বৈশালী একজন দায়িত্বশীল বিধায়ক, এতদিনের বিধায়ক, তিনি ধারাবাহিক এমন কিছু মন্তব্য করেছেন, দল হয়তো কড়া মন্তব্য করেনি, কিন্তু তিনিও জানেন যে এটা দলের কর্মীরা যখন এক কাট্টা হয়ে এই ভোটটা ঐক্যবদ্ধ লড়তে চলছে, ওই দুটো শব্দে ভোটের আগে। তবে আপনার থেকে কড়া মন্তব্য এখনো বোধহয় বৈশালী করেননি। বৈশালী, কুণাল ঘোষের যুক্তি খুব পরিষ্কার, সেটা হচ্ছে যন্ত্রণাটা ঠিক ভোটের আগেই বুঝলেন, ভোটের 2 মাস আগে যন্ত্রণাটা বুঝলেন। বৈশালী, না না, আমি তো কবে থেকেই বলছি, আমাকে তো বছর দেড়েক ধরেই আমি বলে যাচ্ছি, আমি তো সমানেই বলছি, আমার অজস্র চিঠিও দেওয়া আছে, কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে, 2 বছর কেন 3-4 বছর ধরেই বলছি। আমি তো দেখুন গোড়াতে প্রথমে তো আমি বাইরে থেকে একটা কাজ, অন্য জগৎ থেকে এসেছি, এসে যখন যেখানে দেখলাম অরাজকতা হচ্ছে, আমার মনে হলো যে সেটা দলকে জানানো উচিত। এরা দলের ক্ষতি করছে, তাদের এখন আমি এতদিন পরে একটা নাম দিয়েছি শুধু উইপোকা, কিন্তু উইপোকাদের বিষয়ে তো আমি এতদিন ধরে, আমি তো 3-4 বছর ধরে আমার চিঠিই আছে, তো আমার অফিসিয়াল ডকুমেন্টস আছে সব, আমার কর্পোরেশনকে লেখা আছে, আর বিভিন্ন মন্ত্রীদের লেখা আছে, আমার সব জায়গায় লেখা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া আছে, যেগুলো আমার মনে হয়েছে যে এই লোকগুলো দল বিরোধী কাজ করে, এরা থাকলে আগামী দিনে খারাপ হবে। তা কী বা ভালো হলো বলুন, সবাই যদি জেলা থেকে একের পর এক মন্ত্রীরা ছেড়ে চলে যাচ্ছেন, আমি তো লাস্ট অব্দি ধৈর্য ধরেই আছি। এবার বিরক্ত লাগাও যাবে না, সবসময় হাসতে হবে। বৈশালী, একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে উইপোকাদের এই দুর্নীতি, এই ইলিগাল কনস্ট্রাকশন, এই অর্থের নয়ছয়, এই পকেটে অর্থ আত্মসাৎ করা, এইগুলো জানিয়েছিলেন দলকে, দলনেত্রীকে জানিয়েছিলেন? একেবারে স্পেসিফিক্যালি আমি আসতে চাইছি, যে দলনেত্রী আপনাকে বিধায়ক করেছেন। আছে আমার কাছে সব লিগ্যাল ডকুমেন্ট আছে। হ্যাঁ, আমি সবাইকে জানিয়েছি, আমার কাছে লিগ্যাল ডকুমেন্ট আছে, বিভিন্ন দফতরে বিভিন্ন জায়গায় যেখানে যেটা দুর্নীতি দেখতে পেয়েছি আমি নিশ্চয়ই জানিয়েছি, প্রত্যেকটা জিনিসই আমি তুলে ধরেছি। এবারে সেখানে মানে আজকে বলে বলছি না, আমার প্রত্যেকটা দিনে মানে 2-4 বছর ধরেই করে যাচ্ছি। আজকে কি হচ্ছে বলুন তো, আজকে আমি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, সেটা কেন, যে ধরুন আমাকে যেহেতু আমাদের জেলায় একদিন আমার কনস্টিটিউয়েন্সির এই দিকের কনস্টিটিউয়েন্সি থেকে একজন ছেড়ে দিচ্ছেন মন্ত্রিত্ব, এই দিকের কনস্টিটিউয়েন্সি থেকে আরেকজন মন্ত্রী ছেড়ে দিচ্ছেন, তাই জন্য আমাকে আপনারা প্রশ্ন করছেন, তাই আমি আপনাদের কাছে বলছি, না হলে আপনি প্রশ্ন করতেন না, আমি বলছি না, কিন্তু আমার অফিসিয়াল কাজ কিন্তু আমি করে চলেছি, আমার সব লিগ্যাল ডকুমেন্ট আছে, এবং প্রত্যেকটা জিনিস আমি বলছি, এটা আমরা ওনার বক্তব্য শুনছি, আমরা এটা ওনার বক্তব্য শুনছি, আমরা কিন্তু উল্টো দিকের বক্তব্যটা জানি না, ফলে ওনারটা শুধু শুনে বিচার করাটা পুরো ঠিক হচ্ছে না। আর দলে যে কোথাও কোনো ভুল নেই, এটা আমিও অন্তত বলছি না, কোনো তৃণমূল কর্মী এমন নেত্রীও বলছেন না, কিন্তু তার মানে এই নয় যে ভোটের মুখে এসে আমি ঢাকঢোল পিটিয়ে সেটা সংবাদ মাধ্যমের সামনে বলে দলকে সেটা অস্বস্তিতে ফেলবো, এবং তার মানে এও নয় যে অন্য প্রতিপক্ষ দল বা বাকি যারা রয়েছে তারা ধোয়া তুলসী পাতা, এটা তো হতে পারে না। তাহলে এত হঠাৎ এই যে জিনিসটা তৈরি হয়েছে, আমি আবার বলছি, এটা শেষ জানা গোয়েন্দা কাহিনী। আমি একটা কথা বলতে চাই কুণাল দা, সেটা হচ্ছে আমি ঢাকঢোল পিটিয়ে এই যে ইলিগাল লোকের কথা বলছি, তাতে হয়তো অন্য জেলার লোকেরা শুনতে পাচ্ছেন, হ্যাঁ,
কিন্তু যারা ভোট দেবেন তারা কিন্তু প্রতিনিয়ত টর্চার্ড হয়ে যাচ্ছেন। তারা কিন্তু আমি না বললেও তারা দেখতে পাচ্ছেন, কেন তারা ওই এলাকাতেই থাকেন। ভোটারদের আমি কিন্তু বিরূপ করছি না, ভোটাররা তো এমনি দেখতে পাচ্ছেন এই কাজগুলো হচ্ছে, যাতে ইন ফিউচার না হয় সেটাই চেষ্টা করছি। যাদের হয়ে বলছেন তৃণমূলকে ডিসক্রেডিট করার জন্য, শুধু আপনাকে তাদের মাউথপিস হিসেবে আপনার কথাটা শুনতে পাচ্ছি, উল্টো দিকটা আমরা এলাকায় বুঝতে পারছি না। আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনি শুধু বালিতে যেন বিজেপির ক্যান্ডিডেটটি হয়ে দাঁড়ান, তখন যেন আপনি আসনটা দিদিভাই শিফট করবেন না, বাকি উই পোকা, ঘুন পোকা, ছাড় পোকা বাকিটা ভোটে হয়ে যাবে। আমি আপনাকে খুব সবিনয় নিবেদন করছি, ঠিক আছে তাহলে তাই দেখা যাক, তাহলে আপনার অ্যাডভাইসটা একটু ভেবে দেখুন। দাঁড়ান, উই পোকা, ঘুন পোকা, ছাড় পোকা নিয়ে আমরা রেজাল্টের পরদিন সন্ধ্যাবেলা চ্যালেঞ্জ একদম সরাসরি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন বৈশালী? ঠিক আছে, এটা একটু রেকর্ড করে রাখবেন সুমনদা, একটু রেকর্ড করে রাখবেন এই আজকের এপিসোডটা। একদম। আপনি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তাহলে করবেন? যাতে ইন ফিউচার এটা নিয়ে আরেকবার কথা বলবো আমরা ভোটের পরে। দেখুন, আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না, কিন্তু আমি না কি বলুন তো, আমাকে রিকোয়েস্ট করলে, কিছু ভালো করে বললে আমি সেগুলোকে মানুষ যা বলে তাই করি, কিন্তু চ্যালেঞ্জ যেন আমাকে কেউ না করে সেটা নিয়ে। তারপরে আমি কিন্তু চ্যালেঞ্জকে কিন্তু দেখি, চ্যালেঞ্জ কিন্তু আমার প্লিজ করবেন না, কেননা যে আমি প্রাণ লড়িয়ে দেবো। কেন আমাকে তখনও বলেছিলেন যে আমাকে সর্ব জায়গা থেকে দেখানো হয়েছিল যে আমি হারছে, বালি হারছে, বালি হারছে। সেখানে কিন্তু প্রথমবারে যখন সুলতান সিং জিতেছিলেন 3000 কিছু ভোটে, সেখানে সিপিএমের গড়ে যার সঙ্গে লড়েছিলাম উনিও কিন্তু এক্স মন্ত্রী, হ্যাঁ, তা সে ওনার সঙ্গে লড়েও আমি কিন্তু 15,000-এর ওপর ভোটে জিতেছিলাম, যেখানে সবাই বলেছিলেন, পার্টির লোকেরাও বলেছিলেন বালিটা হাত থেকে বেরিয়ে গেল। বেশ, ধন্যবাদ আপনাকে। এবার আমার শ্রমিক ভট্টাচার্যের কাছে আসতেই হবে। এই গোটা চ্যালেঞ্জটা যেটা হলো শ্রমিক, সেটা হচ্ছে যে বালিতে বিজেপির টিকিটে বৈশালী ডালমিয়া যদি জেতেন তার জয় বা পরাজয়, কিন্তু অবভিয়াসলি মধ্যিখানের ফ্যাক্টর একটাই, বিজেপি। তাহলে বিজেপি বৈশালী ডালমিয়া সম্পর্কে কি অবস্থান নিচ্ছে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির পদাধিকারী এবং এই অনুষ্ঠানে বিজেপির প্রতিনিধি? প্রথম কথা হচ্ছে, গত কয়েক মাস ধরে আমরা কুণাল ঘোষকে প্রায় টি-20 ব্যাটিং করতে দেখেছি, কিন্তু আজকে কুণাল ঘোষের মুখে একটা দুর্বোধ্য হাসি এবং একটা ধ্রুপদী ইনিংস খেলছে কুণাল ঘোষ। শেষ দিকে উনি কি বললেন আমি শুনতে পেলাম না, আমার বক্তব্যটা অন্য জায়গায়, যে একটা রাজনৈতিক দল 10 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে এবং বিভিন্ন সময় তারা ধারাবাহিকভাবে দাবি করে আসছে যে ভারতবর্ষে এরকম রাজ্য সরকার আর নেই, এমনকি তাদের বিভিন্ন অর্থনৈতিক অ্যাচিভমেন্ট কেন্দ্রের সঙ্গে তুলনীয়, ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে তারা 1 নম্বর অবস্থানে আছেন, আগামী নির্বাচনে 43% ভোট পাচ্ছেন, আগামী নির্বাচনে 200-র বেশি আসন নিয়ে সরকার গঠন করছেন, শুধু দেশে নয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা সরকার, যে সরকারে যুবশ্রী, কন্যাশ্রী, বসুশ্রী, অনেক রকম শ্রী আছে। সেই সরকারটার কিছু মন্ত্রী, বিধায়ক, সাংসদ নির্বাচনের ঠিক আগে এই শ্রীহীন হয়ে পড়ছেন কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। যে সরকার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সফল, যে সরকার দাবি করছে যে শুধুমাত্র চক্রান্ত করে তাদের দল ভাঙানোর চেষ্টা হচ্ছে, সেখানে অন্যদিন যে ধরনের শব্দবন্ধ শোনা যায়, আমি আবার বলছি, আজকে একটা কুণাল ঘোষের অসাধারণ ধ্রুপদী ইনিংস দেখলাম। প্রথমে শুরুটা হলো সেই বয়কটের স্টাইলে, মানে বেশ অনেক কটা বল ছাড়বার পরে শেষে কুণাল ঘোষ একটু শেষের দিকে স্টেপ আউট করে মারবার চেষ্টা করছেন, কিন্তু বিষয় একটাই, বিষয় হলো এটা একজনের পারিবারিক ব্যাপার। আজকে বৈশালী দেবী এবং কুণাল ঘোষের মধ্যে যে কথোপকথন, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বে বিজেপির অবস্থান কোথায়? উনি কি বলছেন আর উনি কি বলছেন না, বিজেপি কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আমি তো আবার বললাম, শেষ জানা গোয়েন্দা কাহিনী, শেষ জানা গোয়েন্দা কাহিনী, যাতে কোনো রহস্য নেই। হ্যাঁ, এটা তো আচ্ছা শ্রমিক, এরা হয়ে যাবে না তো যে রাজ্য নেতৃত্ব একটা সময় দেখলো যে অরিজিনাল বিজেপি আর পাওয়া যাচ্ছে না, সবাই এক্স তৃণমূল, বিলেত ফেরতের মতো সব তৃণমূল ফেরত। তৃণমূলের অ্যালামনি অ্যাসোসিয়েশন বিজেপি মনে করছেন এত তাড়াতাড়ি বিজেপির ডিএনএ বদলে যাবে, বা ডিএপির তৃণমূলের ডিএনএ এত তাড়াতাড়ি বদলে যাবে আর বিজেপি হয়ে যাবে? আমার মনে হয় না বিষয়টা এত সহজ হবে।
কেউ আনন্দ পেতে পারেন, দেখতে পারেন, তবে বিজেপির জায়গায় আছে। বিজেপির চলার পথটা 10 বছরের নয়, শুধু বিরোধিতার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি, নির্দিষ্ট মতাদর্শের উপর ভিত্তি করে সেই 52 সাল থেকে আজ পর্যন্ত এসেছে। 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসন পেয়েছিলাম। অটলজি আদবানিজির দিকে তাকিয়ে মানুষ আপনি বলতো, বলছেন "হাম তো দীর্ঘ হামারা তো।" রাস্তা ধরে বিজেপি আজকের জায়গায় এসেছে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখছে। আমি সরাসরি রাহুলের কাছে চলে যাব। রাহুল, দুটো অংশ। এক হচ্ছে যে যারা পদত্যাগ করছেন, লক্ষ্য করে দেখুন, সবাই 3 জন মন্ত্রী দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গ নয়, যে উত্তরবঙ্গে বিজেপি ইতিমধ্যেই লোকসভায় তাদের প্রভাব প্রতিষ্ঠিত করেছে, জঙ্গলমহল নয়, উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর, হাওড়ায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দুর্গ বলে বলা হয় সেইখান থেকে 3 জন মন্ত্রী। এবং সব থেকে বড় পয়েন্ট আমার কাছে রাহুল, সেটা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এটাও বলা যাবে না যে যেহেতু লোকসভায় বিজেপি অনেকটা এগিয়ে গেছে সেই জন্য রাজীব পদত্যাগ করেছেন। 55,033টি ভোটের মার্জিন 2019-এর লোকসভায় ডোমজুড় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আসনের। সুতরাং এইটাও বলা যাবে না যে জিততে বিজেপিতে গেলেন। রাহুল চক্রবর্তী। না দেখো, প্রথম কথা হচ্ছে যে যারা দল বদল করছেন বা যারা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজীবের কতগুলো কথা খুব গুরুত্বপূর্ণ এখানে। এখানে কুণাল ঘোষ কি বলছেন আমি শুনলাম, বৈশালী দেবী কি বলছেন শুনলাম, কিন্তু তার আগেও দেখো রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি 2.5 বছর ধরে অনেক কষ্ট, অনেক ক্ষোভ নিয়ে দেখেছি, অনেক সহ্য করেছি, আমার সতীর্থদের কাছে বহু কথা শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, উনি আমাকে সুযোগ দিয়েছেন, বারবার সুযোগ দিয়েছেন, কাজ করার মতো জায়গা দিয়েছেন, এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। তাহলে এতদিন তিনি কাদের জন্য কাজ করছিলেন? এতদিন ধরে এতগুলো দপ্তর পাওয়ার পরেও তিনি যদি একটি দপ্তর নিয়ে অখুশি থেকেও থাকেন, তাহলে সেটা কিন্তু ভেতরে বসেও মেটানো যেত যদি ক্ষোভটা শুধু দপ্তর নিয়ে হয়ে থাকে। আর এতদিন ধরে তিনি কাদের জন্য কাজ করছিলেন? এতদিন ধরে তিনি মানুষের জন্য কাজ করছিলেন না, উনি তো মানুষের জন্য কাজ করছেন বলছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তার আইডেন্টিটি দিয়েছেন, যেখানে তাকে প্রতিষ্ঠা দিয়েছেন, একেবারে স্পষ্ট একটা ঘটনার কথা বলেছেন রাজীব, সেটা হচ্ছে তার দপ্তর বদল, শেষ দপ্তর থেকে তাকে বনমন্ত্রী করা হলো, বন দপ্তর দেওয়া হলো। সেটা তিনি টিভিতে সম্ভবত এবিপি আনন্দে ব্রেকিং নিউজ দেখে জানতে পেরেছেন। তাকে কেউ আমি যেটা বলার চেষ্টা করছি যে সুতরাং একটা দপ্তর বদল করে কি মানুষের জন্য কাজটা স্তব্ধ হয়ে যায়? মানুষের জন্য কাজ করার জন্য 2.5 বছর ধরে তিনি এতদিন থাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটা পরিষেবা তিনি ভোগ করলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া নিজে যেটা স্বীকার করছেন সমস্ত কিছু এনজয় করলেন, সমস্ত পাওয়ারটা নিলেন, মানুষের জন্য কাজও করলেন। হঠাৎ তার ক্ষোভটার কারণ কি আমি এখনো বুঝলাম না। সেটা ব্যক্তিগত না সেটা কোথাও দাঁড়িয়ে পার্টির সাথে কোনো লিঙ্ক আছে? দ্বিতীয় কথা, আমি আসবো রাহুল, একবার আমার রুদ্রনীল ঘোষের কাছে যেতে হবে। রুদ্রনীল, আপনি বলছিলেন যে বেসুরে বাজাটাই নাকি আসলে সুরে বাজা, অর্থাৎ যারা সুরে বাজতে চাইছেন তারাই এই মুহূর্তে প্রতিবাদের মুখ, তারাই বেরিয়ে যাচ্ছেন, তারাই পদত্যাগ করছেন এবং তারা বেসুরে বাজছেন, তার কারণ আসলে তারা সুরে বাজতে চাইছেন। আরেকবার ব্যাখ্যা করবেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে দলের মধ্যে বা সরকারি কোনো কাজের মধ্যে যদি কোনো রকম পরিষেবার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সেই কথাগুলো যদি কেউ জানায় বা তুলে ধরে এবং তারপরেও যদি না কোনো প্রতিকার হয়, সবটাই তো মানুষের জন্য, মানুষকে ভালো রাখবার জন্যই তো সরকার আসে এবং কোনো শাসক দল আসে। তো যদি সেক্ষেত্রে বারবার কথা বলবার পরেও যদি কিছু অংশের মানুষ সেটা মুখ্যমন্ত্রীর কানে তুলে ধরেন যে ও সিপিএমের লোক বা ও বিজেপির লোক, তাই অপপ্রচার করছে দিদি বলে ক্রমাগত মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি বিভ্রান্ত করে যান, তো তাহলে সেটা কখনোই বেসুরে বাজা নয়, সেটা সুরে বাজা, এবং সেটা চোখের সামনে মানুষ দেখতে পেয়েছেন। এবার হ্যাঁ, যদি একটাই জিনিসের জায়গা হয় যে একটু আগে আমি আলোচনা শুনছিলাম, কুণালদা আমার দীর্ঘদিনের পছন্দের মানুষ, ভালো সম্পর্ক, কুণালদা খুব ভালো বলছেন, আমি শুনছি। আমার শুধু একটাই কথা যে এই ভোটের আগে যে প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছেন বা অনেক কথা বলছেন, তো যদি সেটাকে তারা যদি কাঠগড়ায় তুলতে চায়, তো তাহলে আমার একটাই প্রশ্ন যে হঠাৎ করে ভোটের আগে মানুষের উন্নতি কল্পে যে যে প্রজেক্টগুলো দীর্ঘদিন ধরে হয়নি, হঠাৎ করে কি করে ইলেকশনের আগে এত কল্পতরু টাইপের মানুষ হয়ে উঠছেন, এটাও তো প্রশ্নের জায়গায় এসে দাঁড়ায়। তাই আবার সুরে আনবার চেষ্টার জায়গা চলছে। সো বেসুরও কেউ নয়, সুরে থাকা মানে হচ্ছে যে মানুষের জন্য কথা বলা এবং মানুষ চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে নিয়ে কথা বলা, এটাতে সুর বা বেসুর তো নেই। বেশ, কুণাল ঘোষ। এটা আমি রুদ্র আমি মানতাম, আমি তোমাকে রেসপেক্ট করছি, অনার দিচ্ছি,
কিন্তু এটা যদি সামনে ভোট না থাকতো আর তুমি যদি তোমাকে যে প্রশাসনিক দায়িত্ব দেওয়া ছিল তার মেয়াদের মধ্যে মাথা উঁচু করে বলতে, আমি তোমাকে স্যালুট জানাতাম। আজকে যারা, তুমি বলে নয়, যারা সমস্ত সময়টা যার যা দায়িত্ব সেগুলো, সেটা মন্ত্রী হতে পারেন, এই হতে পারেন, ওই হতে পারেন, বিধায়ক হতে পারেন, সমস্তটা পালন করার মানে পর বা মেয়াদটা কাটানোর পর হঠাৎ ভোটের মুখে এসে এই শেষ জানা গোয়েন্দা কাহিনীর চরিত্রে অভিনয় করা, এই টাইমিংটা নিয়ে প্রশ্ন, বক্তব্য নিয়ে না। তুমি যেটা বলছো যে কেন সরকার এখন বাকিটা করছে, সরকার তো বলছে যে 98% বা 97% কাজ যদি হয়ে থাকে 2-3% বাকি আছে, 2-3% ভুল হয়েছে, সরকার রুদ্রনীলের উত্তরটা নিয়ে নেব। রুদ্র, না, আমি 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 আমার এই একটা জায়গা আছে যে কুণালদা খুব সুন্দর করে, আমি যেটা মনে করি যে তৃণমূল পার্টি থেকে যে দায়িত্ব কুণালদাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব কুণালদা আপ্রাণ পালন করবার চেষ্টা করছেন, এবং এটা রাজনৈতিক দলে যারা এই ধরনের পদে বসেন তাদের ওপরই দায়িত্ব বর্তায়। এবং কুণালদা একজন দুঁদে সাংবাদিক হিসেবে অত্যন্ত সুন্দর কথার মধ্যে দিয়ে সেটাকে আটকাবার চেষ্টা করছেন, খুব ভালো। আমার মনে হয় যে কুণালদার বোধহয় একটু অসুবিধা হচ্ছে একটুখানি বুঝতে বা মনে করতে। আমি কিন্তু 2014 সাল থেকে আমাকে যা যা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যেগুলো পূরণ হোক, আমি সেগুলো পূরণ করতে গিয়ে কিন্তু দলের একাংশ নেতা, মন্ত্রী এবং কর্মীর কাছ থেকে অসুবিধায় পড়েছিলাম। 2014 সাল থেকে বিভিন্ন বিষয় কিন্তু আমি বলে আসছি, নতুন আমি কোনো কিছু বলছি না, এবং তারপরেও বলে এসেছি। তোমার ডিসেম্বরে মেয়াদ শেষ হলো, তারপর তুমি ক্যামেরার সামনে এলে রুদ্রনীল। হ্যাঁ, তো ডেফিনেটলি আমি তো পালন করব। হতে পারে আমার ফ্যামিলিতে সমস্যা হতে পারে, আমার না, আমি তো, আমার মনে হচ্ছে আমার কুণালদা একটা মনে হচ্ছে একটা অসুবিধা হচ্ছে। আমার মনে হচ্ছে যে হয়তো কুণালদা তুমি হয়তো অন্যান্য কাজে ব্যস্ত ছিলে, সারা পশ্চিমবঙ্গের লোকজন মিডিয়া খুললেই কিন্তু দেখে নেবে যে 2014 সাল থেকে তার পর আমি কি বলে এসেছি। যখন আমি 2014 সালে সমস্যার কথা বলেছিলাম, মন্ত্রীমশাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল সিপিআইএম এর দালাল। তারপর যখন আমি কাটমানি নিয়ে যখন সারা রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলছে টাকা নেবেন না, ফেরত দিন, কখনো তোমাকে তার পদ থেকে কেউ সরায়নি। সেই সময় থেকে বলে, যখন থেকে আমি বলে যাচ্ছি রুদ্রনীল তোমাকে তার পদ থেকে কেউ সরায়নি, তোমার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়নি। কে জোর করে? তো তার মানে আমি ঠিক কাজ করছিলাম, তার মানে আমি তো ঠিক কাজ করছিলাম, তার মানে তো আমি ঠিক কাজ করছিলাম। কুণালদা, তার মানে আমি ঠিক কাজ করছিলাম, এটা জীবনের পথে থাকে। তুমি দিল্লির দিকে তাকাও, যশবন্ত বাবু থেকে শত্রুঘ্ন সিনহা, তারা বিজেপি ছেড়েছেন একই অভিযোগ করে। আবার আমি পশ্চিমবঙ্গের মধ্যেই ঘুরছি, আমাকে দিল্লিতে নিয়ে যাচ্ছ কেন? আমি ভৌগোলিক লোকেশন থেকে একেবারে রুদ্রনীলের বক্তব্যে আসবো। রুদ্রনীল, আজকে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে কোট আনকোট যাচ্ছি, মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা প্রশ্নের মুখে। কি এমন ঘটলো যে এ ধরনের পরিস্থিতি ওনার কন্ট্রোলের বাইরে চলে গেল? তাহলে কি দল পরিচালনা করছেন অন্য কেউ? আমি বলছি এখনো পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লারা তারাও এই কথা বলেননি। দুটো প্রশ্ন ওঠে, একটা হচ্ছে যে কেন আপনার মনে হচ্ছে যে পরিস্থিতি ওনার কন্ট্রোলের বাইরে চলে গেল, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দল পরিচালনা করছেন অন্য কেউ, ইঙ্গিতটা কার দিকে বা কাদের দিকে? রুদ্রনীল। প্রথমত যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসবো, কারণ তিনি আমার কাছে একজন স্ট্রাগল আইকন। আমি যতটুকু ওনাকে আমার কাছ থেকে দেখবার, বেশ কয়েক বছর ধরে দেখবার সুযোগ হয়েছে, কথাবার্তা বিভিন্ন বিষয়ে আলোচনা করবার সুযোগ হয়েছে, উনি কখনো কিন্তু একবারও পর্যন্ত ভালো কোনো কিছু চাননি, এরকম ঘটেনি। কিন্তু তারপর থেকে দলে এমন কিছু লোকজন তারা কাজ করেছে, আমি আবার বলছি যে উনিকে আমি বিশ্বাস করি না। যদি উনি বলেছেন কি যে বাড়ি বানাবার গরিবের টাকা চুরি করতে, না। উনি বলেছেন কি যে ত্রাণের টাকা চুরি করতে, না। উনি বলেছেন কি কাটমানি নিতে? উনি সবার আগে চিৎকার করে বলতে শুরু করেছিলেন যে প্রাসাদ বানাবেন না, রাজনীতি করছেন মানে, টাকা ফেরত দিন। তো তার মানে ওনাকে বলতে হচ্ছে এই কথাগুলো, এটা অত্যন্ত দুঃখজনক। তো তার মানে ওনার কথাকে তোয়াক্কা না করে কেউ বা কারা কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং পয়েন্ট টু বি নোটেড, হয়তো কুণালদা এটাকে নিয়ে আমি জানি না কি বলবেন, যে যখন সরকারি প্রকল্প থেকে কোনো টাকা পঞ্চায়েত স্তরের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছয় বা পৌঁছতে গিয়েও পৌঁছয় না, সেখানে কিন্তু সরকার এবং পঞ্চায়েতের মাঝখানে বেশ কিছু মানুষ থাকেন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষ। আমি বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এদের বাড়ি বানাবার টাকা দাও, ওদের দিও না, ওদেরকে বঞ্চিত করো। তাহলে কেউ না, আমি বলছি প্রথম কথা
যে রুদ্রনীল, আমি এখনো জানি না তুমি দলের এই যে দলকে চালাচ্ছি ইত্যাদি, তুমি তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক পদে আছো কি নেই আমি জানি না, বা তৃণমূল কংগ্রেসে তুমি অফিসিয়ালি সাংগঠনিক কোনো দায়িত্বে এসেছিলে কিনা আমি বলতে পারবো না। ফলে দল কে চালাচ্ছে কি চালাচ্ছে এটা একটা প্ররোচনামূলক বিবৃতি দেওয়াটা বোধহয় তোমার ঠিক হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, সরকারি স্কিমে কোথাও কোনো ভুল ত্রুটি নেই এই কথাটা কেউ বলতে পারে না, কিন্তু এই কেন্দ্রীয় সরকারই, নরেন্দ্র মোদীর সরকার একের পর এক স্কিমে পশ্চিমবঙ্গের সরকারকে সারা ভারতের অন্যান্য সব রাজ্যের থেকে একের পর, আমি কন্যাশ্রী রাষ্ট্রসংঘ বাদ দিলাম, এই কেন্দ্রীয় সরকার কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই জায়গাগুলো দিয়েছে। ফলে এইটা, এই যে একটা ভাবমূর্তি নষ্ট করার একটা যে ক্যাম্পেইন চলছে, ভাবমূর্তি নষ্ট করার ক্যাম্পেইনের পার্ট রুদ্রনীল মানবে? রুদ্রনীল, এটা ভাবমূর্তি নষ্ট করার ক্যাম্পেইন, এগুলো একদম যারা করেছে তারা অন্যায় করেছে, তাদের শাস্তি না দেওয়াটা ভুল হয়েছে। কুণাল দা একবারও বলছেন না কেন অন্যায় করেছে? একবারও কেন বলছেন না তাদের শাস্তি দেওয়া হয়নি, এটা ভুল হয়েছে? এবং আমি প্রথম তাহলে শাস্তিটা দেওয়া হয়নি কেন? শাস্তি হয়নি কেন? আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, যেগুলো চিহ্নিত যদি কোনো সে ভুল হয়ে থাকে সেখানে তো নিন্দা করা উচিত। দুদিন আগে যাদের তুমি নির্দিষ্ট জায়গা দেখাও যে এই জায়গায় এর নামে এই কমপ্লেন হয়েছে অথচ শাস্তি হয়নি, সেই জিনিসটা একটা স্পেসিফাই করো, তারপর সেই কথাটা বলো। একটা ইন জেনারেল একটা সবার সামনে তুলে দিলে এটা কোনো কথা হলো নাকি? তো তার মানে আপনার কুণাল দা আপনার কথায় চাল চুরি হয়নি, ত্রাণ চুরি হয়নি, আমি কিছু সেটা হয়নি, একবারও বলছি না, কিন্তু তুমি যেটা জেনারেলাইজ করছো সেটা হতে পারে না। অধিকাংশ কাজ ভালো হয়েছে, কোথাও একটা 1% বলুন যে হ্যাঁ চুরিটা হয়েছে, কোথাও 1% 2% নিশ্চয়ই ভুল হয়েছে, এটা 1% বলছি, এটা 1%। 4 দিন আগে দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়েছে এবং ত্রাণের জন্য, তুমি ভাই আগে বিজেপিতে জয়েন করে নাও না, কষ্ট করে বাইরে আসো কেন? আগে বললেও জয়েনের প্রশ্ন হলো, আপনারা বুঝতেই পাচ্ছেন এতক্ষণ কোনো প্রতিবেদন আমি নিতে পারছি না, কারণ এতটা চিত্তাকর্ষক লাইভ অনুষ্ঠানে সংলাপ চলছে, দুপক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তি পাশাপাশি আসছে আপনাদের সামনে। প্রণয় রায়ের কাছে যাব। জয়েনিং এর কথা হলো, যারা বিক্ষুব্ধ প্রত্যেকে বিজেপির দিকে তাকিয়ে আছে, আপনাদের দলে যোগ দেবে তৃণমূল বলছে, এবং এই বিপ্লব বিক্ষোভের পেছনে আপনারা রয়েছেন। দেখুন, একটু আগে সুর বেসুর নিয়ে কথা হচ্ছিল, তো আমি তো দেখলাম সবচেয়ে বড় সুরকার পশ্চিমবঙ্গে এখন পিকে। তার কারণ কুণালবাবু যখন যে কথাগুলো বলছেন যে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার ক্যাম্পেন, সেই ক্যাম্পেনের প্রথম ক্যাম্পেনার তো হচ্ছেন কুণালবাবু। তিনি যখন যে কথাগুলো বলছিলেন তখন সেটা অনেকে বলেছিলেন বেসুরো, কিন্তু এখন দেখা যায় যে তিনি তৃণমূলের মুখপাত্র, মানে সেটাই হচ্ছে সুর। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, আজকে বৈশালী দেবী যে কথা বলছেন, তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত একজন এমএলএ, জনপ্রতিনিধি। তিনি তৃণমূলের কর্মী সেগুলো আমি যাচ্ছি না, তিনি জনপ্রতিনিধি। আজকে তিনি যে কথাগুলো বলছেন, হাওড়াবাসীর গোটা পশ্চিমবঙ্গবাসীর একই অভিজ্ঞতা যে সেখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে 4 তলার প্ল্যান পাস করে 5 তলা 6 তলা হচ্ছে, নিচে কিছু থাকছে না। তো এই জিনিসগুলো তো মানুষের অভিজ্ঞতা। এই কথাগুলো বলা যদি মানুষের ভাবমূর্তির ক্যাম্পেনার হয়, ভাবমূর্তি নষ্ট করার ক্যাম্পেন, কুণালবাবু বারবারই বলছেন ভোটের আগে কেন, ভোটের আগে কেন? তো ভোটের আগেই তো বলবে, একজন জনপ্রতিনিধিকে তো আবার ভোট চেতে জনগণের কাছে যেতে হবে, ভোটের আগেই তো এগুলো হবে। দ্বিতীয় যে না, উত্তরটা দেবেন আপনি, দ্বিতীয় উত্তরটা দেবেন। দেখুন, কিছুদিন আগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দিদিকে বলো ক্যাম্পেন হয়েছিল, তো দিদিকে বলো ক্যাম্পেনের নাটক না করে দিদি যদি মনে করতেন তার এমএলএদের সাথে কথা বলতেন, তাহলে বৈশালী দেবী যেটা বলছেন, অন্য মন্ত্রীরা যা বলছেন সেটা তো দিদি জানতে পারতেন। এই যে বারবার যে একটা কথা আসছে মুখ্যমন্ত্রী জানতেন না, আমি এতে বিশ্বাস করি। এই ভোটের আগে বললেন না, বিজেপির সমস্যাটা হচ্ছে আজকে যাদের নামে গালাগালি করে ঘুমোতে যাচ্ছে, পরের দিন সকালে উঠে তাদের নামে জিন্দাবাদ বলতে হচ্ছে। 2016 সালে ভোটের আগে বিজেপি অফিসে টিভির ফুটেজ দেখিয়ে নারদায় যাদের চোর বলেছে, সিবিআই লাগিয়েছে, ইডি করেছে, ডেকে ডেকে কোলে করে নিয়ে তারা এখন বিজেপির মুখ, আপনাকেও চোর বলেছিল, মুখ আবার মাঝখানে কথা বলছে, আর আমায় বলতে দিন, আবার বলেছে গায়ে লাগছে, তো গায়ে কেন লাগছে, গায়ে কেন লাগছে? মুখ্যমন্ত্রী বলেছে নারদায় যারা টাকা নিয়েছে তারা দলের জন্য নিয়েছে, তৃণমূলের ঘোষিত স্থান। মুখ্যমন্ত্রী বলেছে নারদায় যারা টাকা নিয়েছে তারা দলের জন্য নিয়েছে। নারদার কথা হচ্ছে, অবশ্যই আপনাদের ধন্যবাদ। আবার রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই আরেকটা ব্যতিক্রমী প্রশ্নে আসবো যে রাজীব বন্দ্যোপাধ্যায় নারদা বা সারদায় যুক্ত ছিলেন না, অভিযুক্ত নয়, যার ফলে
সেই তদন্ত থেকে বাঁচতে বিজেপির দিকে যাচ্ছেন এমনটা বোধহয় বলা যাবে না। এই প্রশ্ন এবং বিতর্কের এই অংশে আসব। রাজীব বন্দ্যোপাধ্যায় আর ক্যাবিনেটে নেই এ পর্যন্ত বোঝা গেল, কিন্তু তিনি কি পদত্যাগ করলেন নাকি তাকে অপসারণ করা হলো, এই প্রশ্ন কেন উঠছে? তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন, তার মানে তো তিনি পদত্যাগ করলেন। অপসারণের প্রশ্ন উঠছে, তার কারণ তৃণমূল কংগ্রেস নবান্ন সূত্রে তাই দাবি করছে। আমি দ্রুত এই বিতর্কের এই অংশে আসব। আজকে আমি মন্ত্রিসভা থেকে আমি ইস্তফা দিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন, কিন্তু নবান্ন সূত্রে দাবি রাজীবকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছে। কোনটা ঠিক তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শুক্রবার সকালে প্রথমে তিনি পদত্যাগপত্র দেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে, ওনার বাড়ির অফিসে গিয়ে আমি ওনার হাতে আমার ইস্তফাপত্র পৌঁছে দিয়েছি। তারপর রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে ইস্তফাপত্রের কপি দেন তাকেও। জগদীপ ধনখড় টুইট করে বলেন, সংবিধানের বিধি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র তৎক্ষণাৎ গ্রহণ করা হয়েছে। বন দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে। কিন্তু নবান্ন সূত্রে দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে তিনি সাংবিধানিক বিধি ভেঙেছেন, তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছে। প্রশাসনের বক্তব্য কি সঠিক, নাকি রাজীব যে পদ্ধতিতে পদত্যাগ করেছেন সেটাই যথাযথ? এ নিয়ে বিশেষজ্ঞরাও দ্বিমত। রাজীব বন্দ্যোপাধ্যায় ভুল কি ঠিক এটা নয়, তিনি প্রথা ভেঙেছেন এটা কিন্তু 100% সত্য, যে তার দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর কাছে। সংবিধান অনুযায়ী রাজ্যপাল হচ্ছেন মন্ত্রিসভার নিয়োগকর্তা। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের কাছে যথাযথভাবে তার পদত্যাগপত্র পেশ করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য নন। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় দলও কি ছাড়তে পারেন তিনি? উত্তর দেবে ভবিষ্যৎ। কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শেক্সপিয়ারের কোটেশন দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, আবার তার স্মরণ নিতে হচ্ছে যে গোলাপকে যে নামেই ডাকা হোক সে তো গোলাপই, পদত্যাগ তো পদত্যাগই, ক্যাবিনেটে নেই তো নেই। কিন্তু যাই হোক, একটা বিতর্কের শেকড়ে ঢুকতে হবে তো আমাদের। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথবাবু, রাজীব নিজে বলছেন যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আজ নবান্ন বন্ধ ছিল বলে নিজেই বলেছেন। পদত্যাগপত্রের প্রতিলিপি তিনি রাজ্যপালকে পাঠিয়েছেন, চিঠিতেই লিখেছেন রাজ্যপাল রাজীবকে ক্যাবিনেট থেকে তাকে অপসারণ করার জন্য নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী লিখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, উনি তো নিজেই পদত্যাগ করেছেন, চিঠি দেওয়ার পর কি অপসারণ করা যায়? টেকনিক্যালিটিস কি বলছে বিশ্বনাথবাবু? না, এটা এটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে, কারণ রাজীব স্টেটমেন্ট অফ ফ্যাক্ট দিয়েছে যে আমি কালীঘাটে গিয়েছিলাম, চিঠি দিয়ে এসছি। দুই, রাজ্যপাল বলছেন যে আমি নিজে মানে ওনাকে করিনি, পদত্যাগ গ্রহণ করিনি, মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে করেছি। অর্থাৎ রাজ্যপালের স্টেটমেন্ট হলো মুখ্যমন্ত্রী অ্যাডভাইস করেছেন, সেই অ্যাডভাইসটাকে তিনি অনুসরণ করে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ফলে এই বিতর্কটা হয়তো পলিটিক্যাল কারণেই হচ্ছে, যে তুমি আমার মন্ত্রিসভা থেকে চলে যাওয়ার কে হে, আমি তোমাকে পদত্যাগ করিয়ে এই আমি অপসারণ করে দিলাম। এখানে শর্টাঙের একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু আপনার সাথে আমি একমত, এই বিতর্কটার আলাদা কোনো তাৎপর্য আমার কাছে অন্তত খুব একটা নেই। কিন্তু যে এইখানে একটা তাৎপর্য আমার কাছে আছে, সেটা হচ্ছে আমি যদি একটা টাইম লাইন আঁকি, সেই টাইম লাইনে একটা জায়গা থেকে গতকাল অবধি স্পষ্টতা ছিল না, দৃঢ়তা ছিল না। শৃঙ্খলা রক্ষা কমিটি কোথায় তারা শীত ঘুমেছিল আমরা জানতাম না, কিন্তু আজকে এক কঠোর সিদ্ধান্ত নেওয়া শুরু হচ্ছে। রাজীব বাবুকে পদত্যাগ নয়, তাকে অপসারণ করা হলো, এই বার্তা দেয়া হচ্ছে। পাশাপাশি বৈশালী ডালমিয়াকেও একেবারে সরাসরি কোনো শোকজ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিচ্ছু নয়, সরাসরি বহিষ্কার করা হলো, যে দলের বিরুদ্ধে মুখ খুললে এই পরিণতি হবে, এই বার্তা তার দেয়া হলো। কোথাও একটা টাইম লাইন মেনে দেখুন, প্রায় মিলে যাচ্ছে, মানবেন? না, সেটা তো ঠিক। দেখুন, যে কোনো মানে ইলেকশন কমিশনের কাছে রেজিস্টার্ড যে কোনো পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল পার্টির ক্ষেত্রে তো বটেই, তাদের কিন্তু কতগুলো প্রসিডিওর আছে, স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে। সেটা হলো কোনো সদস্যকে যদি তাদের দলের অপসারণ করতে হয়, তাহলে নর্মালি তাদেরকে শোকজ করতে হয়, বা তদন্ত চলে, শোকজের পরে বা শোকজে সন্তুষ্ট না হলে বরখাস্ত করা হয়। একটা প্রসিডিওর মেনটেন করাটাই হলো সাধারণ নীতি, ব্যতিক্রম যে নেই তা না। শোকজ, সাসপেনশন, তারপরে বহিষ্কার, হ্যাঁ, এটা মানে স্ট্যান্ডার্ড নিয়ম। তো এবার আমি যে প্রশ্নটা তুলতে চাই সেটা হলো যে দেখুন,
বৈশালী ডাল নিয়ে যে প্রশ্নগুলো করছেন সেটা উনার দল এর বিষয়, কিন্তু আমি যে জায়গাটা আমি চিন্তা করছি যে এটা তো কেবলমাত্র উইপোকার গল্পটা উনি যেটা বলছেন, অর্থাৎ স্থানীয় কাউন্সিলর স্থানীয় নেতারা টাকা খাচ্ছে, তার ফলে লোকাল লেভেলের রাস্তা হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না। এ কথাটা তো মহুয়া মৈত্রও বলেছেন। মহুয়া মৈত্র নদিয়া জেলার সভাপতি, তিনি টুইট করে বলেছেন স্থানীয় নেতারা যদি ঠিক মতন কাজ করতো, যদি টাকা যদি ওই টেন্ডারের সমস্যা না করতো, তাহলে টেন্ডার করতো, তাহলে 14 ফিনান্স কমিশনের টাকা সমেত লোকাল ডেভেলপমেন্টের মাধ্যমে সবগুলো রাস্তা পাকা হতো। এই কথা তো অন্য জেলার থেকেও কেউ হয়তো মুখে বলছেন, কেউ আড়ালে বলছেন। আমার প্রশ্ন, সমস্যাটা মেটানোটা তো কিন্তু ইম্পর্টেন্ট। মানে উইপোকা যারা আছেন তাদের বিরুদ্ধে কতটুকু তদন্ত করা হচ্ছে, তাদেরকে কয়জনকে জেলে পাঠানো হচ্ছে, শেষ পর্যন্ত সাফার কারা করছে? সাধারণ মানুষ। কারণ পাবলিক ফান্ড নিয়ে যারা খুব দ্রুত উত্তর নেব, কুণাল ঘোষ। আমি প্রথমে একটা কথা বলি যে একতরফা অভিযোগগুলো যেখানে যাদের বিরুদ্ধে করা হচ্ছে তারা যখন সেটা উত্তর দেওয়ার স্কোপ পাচ্ছে না, সেটা ঠিক নয়। মানে একটা এলাকার তার উল্টো দিকটাও শোনা উচিত, এবং মানুষের পানীয় জল, রাস্তা, আলো কাজ হয়নি এটা অতি বড় শত্রুও বলবেন। আর কেউ যদি কাউকে সতর্ক করে থাকেন এক জিনিস, আর দলকে একটা মেলাইন করার দিকে নিয়ে যাওয়া প্রকাশে দুটো আলাদা জিনিস। আমি ছোট্ট করে সময় শুধু বলে দিই দলের অফিসিয়াল স্ট্যান্ডটা পড়ে দিচ্ছি। একদম রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা সম্পর্কে অনারেবল সিএম অ্যাডভাইজড অনারেবল গভর্নর টুডে 22/1/21 that Sri Rajiv Banerjee, Minister in charge of Forest, Government of West Bengal, be removed at once from Council of Ministers. Honorable Governor accepted the advice and thus Sri Rajiv Banerjee ceases to be a member of the Council of Ministers with immediate effect. এইটা হচ্ছে আমরা প্রতিবেদনে এক্স্যাক্টলি এটারই বাংলা দেখালাম। আমি দ্রুত একবার শ্রমিক ভট্টাচার্যের কাছে যাব। শ্রমিক, অনেকে বলছেন খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ, যারা একসময় তৃণমূল কংগ্রেসের শুধু সদস্য ছিলেন তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উচ্ছ্বসিত, মা বলতেন, কোনো না কোনো জায়গায় প্রকাশ্যে মা বলেছেন, আজকে তারাই দলে নেই। শুধু দলে নেই নয়, শোভনবাবু রীতিমতো দল এবং নেত্রীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় না কোনো ব্যক্তিগত আক্রমণ করেননি, কিন্তু কৃতজ্ঞতাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, পাশাপাশি তার সৌজন্য, যথেষ্ট সৌজন্যপূর্ণভাবে তাকে মন্ত্রিত্ব বদল হয়নি সে কথা পাবলিকলি বলেছেন। এবং ভারতী ঘোষ, তার অবস্থান আমরা সবাই জানি, এই মুহূর্তে তিনি বিজেপি। আমি দ্রুত প্রতিবেদনটা নিয়ে তোমার কাছে আসবো। দেখুন তোমার পাস মেরে পাস মা। এই একটি কথাই যথেষ্ট। মাতৃ স্নেহের চেয়ে মূল্যবান আর কি বা আছে জীবনে? ভোলগা থেকে পদ্মা হয়ে গঙ্গা, দেশকাল সীমানা পেরিয়ে রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে মাতৃভক্তির প্রসঙ্গ এসেছে বারবার। রাজনীতি সচেতন বাংলাও তার ব্যতিক্রম নয়, কিন্তু রাজনীতিতে সম্পর্কের বিষয়টি আপেক্ষিক। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এখন তিনি বিজেপি নেত্রী, কট্টর মমতা বিরোধী। মুখ্যমন্ত্রীর স্নেহের কানন অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় তো নিজের মোবাইল ফোনে মমতার নাম মা বলে সেভ করে রেখেছিলেন, তিনিও এখন বিজেপিতে। রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছিলেন, এবার তিনিও সেই মার প্রতি অভিমান ব্যক্ত করে মন্ত্রিত্ব ছাড়লেন। জঙ্গলমহল জমির বদর তোমার মা গো মহিমা, বদিনা করম টুসু করম, মায়ের মাঝে মানুষের মা। উনি ওনার মোবাইলে দিদির নাম্বার মা বলেই সেভ করেছেন। 2016 সালের জুলাই মাসে তৎকালীন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তার দপ্তরের বাজেটের উপর জবাবি ভাষণে বলেন, বাংলার মায়ের নাম যদি কিছু থাকে, আমার মায়ের নাম যদি কিছু হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির আধিতে রক্তের সম্পর্কই শেষ হয়ে যায়, আর এসব তো কথার কথা। সুনীত হালদার, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। শ্রমিকের কাছে যাব। শ্রমিক, শোভন চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ সম্পর্কে বলা যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেহেতু তিনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও করেননি, বলা যায় না, কিন্তু সব ক্ষেত্রে এই মা ডাক ছাড়া আরেকটা কমন, অন্তত শোভনবাবু এবং ভারতী দেবীর ক্ষেত্রে তারা বিজেপিতে। রাজীববাবু কি সেই পথেই পথিক হবেন? দেখো সুমন, যেটা বলছিল যে গল্পের শেষ জানা গোয়েন্দা গল্প, কুণাল বলছিল, কিন্তু দেখুন আমাদের মধ্যে ফেলুদার স্রষ্টাও নেই আর ফেলুদাও নেই। এখানেই মগজাত্র প্রয়োগ করবার প্রয়োজন আছে যে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্য সরকার থেকে যে সরকার কিছু কয়েক মাসের মধ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে, সেখান থেকে মন্ত্রী, সাংসদ এবং এরা কেন চলে যাচ্ছেন,
এই রহস্য উন্মোচনটা কে করতে পারে? মা শব্দ নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, যে অতীত সংঘর্ষের অতীত, এবং তিনি তথাকথিত একটা 34 বছরের হেজিমনিকে একার শক্তিতে প্রায় টলিয়ে দিয়েছিলেন। এটা চরম যে তার রাজনৈতিক বিরোধী, সেও অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই অবস্থানে দাঁড়িয়ে একটা জিনিস ঠিক, যে একটা রাজনৈতিক দল, যে কথা আগে বলেছিলেন সম্ভবত পার্থ চট্টোপাধ্যায় বলছেন, বা ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে, বিষয়টা হচ্ছে শুধু বিরোধিতার মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। ফলে যেটা দেখছেন, এই যে পারিবারিক কলহ এতক্ষণ শুনলাম আমরা, এটা হতোই, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারতো না। এখন ট্রেনটা মমতা বন্দ্যোপাধ্যায় স্টার্ট করেছিলেন, যার যখন যেখানে প্ল্যাটফর্ম আসছে সে সেখানে নেমে যাবে, কারণ ট্রেনটা যিনি চালাচ্ছেন তার কোনো নির্দিষ্ট রোড ম্যাপ নেই। কোথা থেকে আসছেন সেই অতীতের স্মৃতি নেই, আর কোথায় পৌঁছে দেবেন সেই ভবিষ্যতের ঠিকানা নেই। ফলে সেখানে যারা যাত্রী আছেন তারা কিন্তু একটু আতঙ্কিত, একটু হতাশাগ্রস্ত। বেশ, তুমি পারিবারিক দ্বন্দ্বের কথা বললে সময়, আমি দ্রুত এখানে একটা প্রতিবেদন রেখে তারপর রাহুলের কাছে যাব। সেটা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব একটা জেলাতে দেখা যাচ্ছে যেন একটু বেশি, সেই জেলার নাম হাওড়া। কেন এই কথা বললাম, এই প্রতিবেদন একেবারে স্পষ্ট করে দেবে আপনাদের সামনে। দেখুন, একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। রাজনীতিতেও এখন প্রায় তেমনই খেলা চলছে। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়ার পর গঙ্গাপাড়ের শহর হাওড়ায় তৃণমূলের ভাঙন ফের একবার স্পষ্ট হয়ে গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভাঙনের জন্য হাওড়ায় তৃণমূল নেতানেত্রীরা যাদের দিকে আঙুল তুলছেন তারা কেউ বিজেপির নন, তাঁদেরই দলের সদস্য। 5ই জানুয়ারি লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছাড়ার পর দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। শুক্রবার রাজীব সেই পথে হাঁটার পর ফের সরব হন বৈশালী। সত্যিই তো কাজ করাতে অসুবিধে হচ্ছে। বারবার করে বলেছি যে কিভাবে বিধায়কদের এবং এমনকি দেখছেন তো মন্ত্রীদেরও যে কিভাবে ঝামেলায় ফেলা হয়, কাজ করতে না দেওয়া হয়। একাধিকবার আমাদের ক্ষোভের কথা জানিয়েছি, কোনো রকম সুরাহা কোনো রকমভাবে আমরা মেলেনি, এবং যার ফলে একটা জায়গায় তারটা টানতে টানতে এমন একটা জায়গা আসে যেখানে ছিঁড়ে যায়। দলটা কি প্রাইভেট কোম্পানি? 98 সাল থেকে দলটা তৈরি করেছি, দলটা করছি। যেদিন তখন পতাকা ধরার কেউ লোক ছিল না, তখন এনারা কেউ ছিলেন না, আর এনারা দলে কতটা ত্যাগ করেছে। বিধানসভা নির্বাচনে 16শূন্য আসনে আমরা জিতি। ইতিমধ্যে হাওড়া জেলার আরেক তৃণমূল বিধায়ক জটু লাহিড়িও প্রশান্ত কিশোরকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। 2019-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী 16টি বিধানসভার মধ্যে 15টিতে এগিয়েছিল তৃণমূল, একটি আসনে এগিয়েছিল বিজেপি। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, গঙ্গার ওপারে যে ভাঙন শুরু হয়েছে তারপর বিধানসভা ভোটে ঘাসফুল মাটি ধরে রাখতে পারবে তো? হিন্দল দে, সুদীপ্ত আচার্য, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, জটায়ু বেঁচে থাকলে তার বইয়ের একটাই নাম হতে পারতো, হাওড়ায় হুলুস্থুলু। আমি একটা সুমন একটা কথা বলবো, আমাকে 3টে কথা বলতে দিতে হবে তোমাকে, আমাকে একটু আলো করতে, কিন্তু দ্রুত। হ্যাঁ, দ্রুতই বলছি। প্রথম কথা, দেখো, হাওড়া নিয়ে এত কথা বলছি, ভাঙন হয়েছে, বিরোধ হয়েছে, লোকদের ক্ষোভ আছে, আনা আছে, তানা আছে, কিন্তু গত লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে তুমি যদি ফলাফল দেখো সুমন, তাতে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যায় দলের মধ্যে সমন্বয় না থাকলে ওই ফলাফল হতো না। এটা প্রথম কথা। যদি সমন্বয়ের কারণ, আসল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয় কারণ যে অগণিত কর্মী দাঁড়িয়ে মাটিতে থেকে লড়াই করেছে তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আমি বুঝতে পারলাম না দলের মধ্যে সমন্বয় অভাব। তুমি মানে আমি বলছি যে কি ফল আজকে যে বলা হচ্ছে না, 16টা আসনের মধ্যে 15টা তো লোকসভাতে তৃণমূল কংগ্রেসে গিয়ে, অর্থাৎ বলা যাবে না নির্বাচনে লোকসভার ফলাফল দেখলে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এত আসা যায়নি। সুতরাং যদি ফলাফল ভালো হয়, মানুষের সমর্থন থাকে, তার থেকে বোঝা যায় এগুলো কত ভিত্তির। বরং যদি কেউ বেরিয়ে থাকে তাহলে মনে হচ্ছে ভালোই হতে পারে আগামী দিনে, আমি জানি না। দ্বিতীয়ত, শ্রমিক ভট্টাচার্যের একটা কথা আমার মনে পড়ছিল বহুদিন আগে। শ্রমিক ভট্টাচার্য বহুদিন আগে ভালো বলে, শ্রমিক একটা কথা বলেছিল বছর 2 আগে, যে আমার যখন দেহ বেরোবে আমার, তখন এখানে লেখা থাকবে যে নট ফর সেল। কথাটা খুব ভালো ছিল শ্রমিকের। তো আমি এখন বুঝতে পারছি না, এত বিক্রয়যোগ্য পণ্য, এই সেলেবল কমোডিটিস নিয়ে এরা শ্রমিকদের মাথায় বসে পড়ছে, এই প্রতিক্রিয়া কি? আর দ্বিতীয় কথা, তৃণমূল কংগ্রেস থেকে যারা চিৎকার করে বলছে তৃণমূল হাটাও, তৃণমূল হাটাও, তৃণমূল হাটাও, বিজেপিকে নিয়ে এসো, তো তৃণমূলের সেই সব মুখগুলো তো বিজেপি দিকে বসে আছে। তো হাটানো কি? তারাই তো কি নতুন করে আবার সরকার করা সম্ভব? প্রণয় রায়ের কাছে যাব শেষ অংশটা নিয়ে। আমি হাটানো কথা বুঝতে পারছি না, ওদিকে চলে গেলে আর তারাই তো আবার ওদিকে যাচ্ছে, তো মানুষ কি পরিবর্তন দেখবে বুঝতে পারলাম। দেখুন, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু যখন অনেকটা সেদিকে যাচ্ছে, একদম
শব্দ ব্যবহার করা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য। আমি খালি রাহুলকে জানতে চাই 2009 সালেও বিজেপির উলবেড়িয়া সিটের প্রার্থী ছিল, তৃণমূল কংগ্রেস কত টাকা দিয়ে তাকে কিনেছে, যেখানে বসিয়েছে কুণাল ঘোষকে কত টাকা দিয়ে কিনেছে, যিনি বললেন মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। অর্থাৎ এই যে অপমানজনক কথাগুলো বলছেন, যারা আসছেন তাদেরকে অপমানজনক কথা বলছেন। একজন স্বাধীন নাগরিক হিসেবে, একজন স্বাধীন নাগরিক হিসেবে তার সমস্ত রকম অধিকার আছে, সে কোন দলে যাবে কোন দলে যাবে না, যেমন রাহুলের আছে তেমন অন্য সবার আছে। কিন্তু যখনই কেউ দল থেকে যাচ্ছে, তখনই কেউ দল থেকে যাচ্ছে তাকে এই যে অপমানজনক কথা বলছে, এইটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। আমি মনে করি রাহুল চক্রবর্তীর কাছে যাবো, একটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট যে মন তো আমার, সেই মন আজ এই দলে কাল ওই দলে, মন বদল হলে আমি কি করব। কিন্তু বিশ্বনাথ বাবুর কাছে যাবো একেবারে স্পেসিফিক প্রশ্নে, যে এর আগে শোভন চট্টোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর সময় তৃণমূলের অনেকে বলেছিলেন, সম্ভবত কুণালদাও বলেছিলেন, যে এরা একেবারে তদন্ত থেকে বাঁচতে, নারদা সারদার তদন্ত থেকে বাঁচতে, গ্রেফতার থেকে বাঁচতে বিজেপি ব্ল্যাকমেল করছে এবং তারা বিজেপিতে যাচ্ছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিন্তু এই কথা বলা যাবে না, বিশ্বনাথ চক্রবর্তী? না, একেবারে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লা, প্রবীর ঘোষাল, এই চারজন সম্পর্কে এই কথা বলা যাবে না। এবং আপনি নিশ্চিত প্রবীর ঘোষাল ওদিকেই চলে যাচ্ছেন? ভাবমূর্তির মানুষ, ফলে না, আমি বলছি যে এদের সম্পর্কে মানে অন্ততপক্ষে আপনি সারদা নারদা দিয়ে এদেরকে দাগিয়ে দিতে পারবেন না। এবং একই সাথে আমি যেটা আপনাকে বলতে চাই যে মাইনাস রাজীব বিজেপির কি অবস্থা। হাওড়া জেলার 16টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 11টা বিধানসভা কেন্দ্র গ্রামীণ এলাকায়, ডোমজুর সমেত। আমি বলছি যে মাইনাস রাজীব, আমাকে যদি আপনি একজন মানে নির্বাচন চর্চাকারী প্রশ্ন করেন, বিজেপি 0, তৃণমূল কংগ্রেস 11। আর আপনি যদি উইথ রাজীব আমাকে প্রশ্ন করেন, তাহলে বিজেপি এই মুহূর্তে 4-5টা সিটে এগিয়ে থাকবে এবং তৃণমূল কংগ্রেস 6টা সিটে এগিয়ে থাকবে হয়তো। কিন্তু মানে তার মানে কি, রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু কষ্ট, মানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে যদি তৃণমূল হারায় তাহলে কিন্তু একটা বড় কষ্ট দিতে হবে এবং বিজেপি ডেফিনেটলি সেখানে লাভবান হবে। কারণ রাজীবের সাথে অল্প ইয়ং জেনারেশন, আমি একটা কথা বলি, রাজীবকে আমি পূর্ণ সম্মান দিয়ে বলছি, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ থাকে মিনিস্ট্রি চেঞ্জের। ওকে যদি সরানোটা টিভিতে দেখতে হয় তাহলে ওর পাওয়ার দপ্তরটাও টিভিতেই দেখতে হয়েছিল। আমি আরেকটা কথা বলবো যে তৃণমূল কংগ্রেস, এই হাওড়া নিয়ে তুমি বললে সুমন, রাজীব অসম্ভব ভালো ছেলে, ভদ্র ছেলে, কিন্তু ও কিন্তু গণ আন্দোলন থেকে উঠে আসা 21শে জুলাই থেকে আরম্ভ করে সিঙ্গুর নন্দীগ্রামের ধর্নার রাজীব নয়, বৈশালী ডালমিয়া নন, লক্ষ্মীরতন শুক্লা নন। আমরা কেন না তাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে মমতাদি নিয়ে এসছেন। তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের নেতারা, এক মিনিট, তাদের এই হাওড়া, তারা নেতা কর্মীরা কিন্তু এই টিকিটগুলো পেতে পারতো। তারা কিন্তু এই অলংকারদের নিয়ে নিজেরা রক্ত জল দিয়ে জিতিয়েছে। জেতানোর পর আজ ভোটের মুখে এই ধরনের যদি আচরণ হয়, ঐক্যবদ্ধ আরো বেশি হয়ে যাচ্ছে তৃণমূল স্তরের কর্মীরা। তাদের যে কেউ নেতা হতে পারতো, এমএলএ হতে পারতো, এমপি হতে পারতো। তাদের জায়গায় এই সিটগুলো অলংকার। জগমোহন ডালমিয়া মারা গেছেন, বৈশালী ডালমিয়াকে আনা হয়েছে, ঠিক না ভুল পরের কথা, কিন্তু কর্মীরা তাকে জিতিয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী, অলংকার, অলংকার শব্দ ব্যবহার করছেন কুণাল ঘোষ, গণ আন্দোলন থেকে উঠে আসা নন। আমার একটা রাইডার, আমার জাস্ট একটা রাইডার আছে সুমনদা, সেটা হলো যে আমরা কিন্তু নির্বাচন যখন আসে তখন কিন্তু আমরা দেখি যে মানে 2014 লোকসভা, 2016 বিধানসভা বা 19-এর লোকসভা যদি রাখেন, তাহলে তৃণমূল কংগ্রেস অনেক সময় স্থানীয় স্তরের গোষ্ঠীদ্বন্দ্বকে আটকানোর জন্য বাইরের থেকে কলা শিল্পী, সাহিত্যিক অথবা চলচ্চিত্রকারদের আনেন। মানে অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আনে। বাবুল সুপ্রিয় কি করতে এসেছিল? ফলে বাইরে থেকে ক্যান্ডিডেট বাবুল সুপ্রিয় কেন এসেছিলেন? হ্যাঁ, বাবুল সুপ্রিয়, বিশ্বনাথ বাবুল সুপ্রিয় কেন? ধারাবাহিক বাবুল সুপ্রিয় একটা, কিন্তু আপনাদের একটা একাধিক দলটাই তো একটু তার আবার একটা দলটা বড় হিংসা করবার জন্য এখন কেন সিনেমা আর্টিস্ট নিতে হচ্ছে আপনাকে? অরাজনৈতিক কেন নিতে হচ্ছে সিনেমা আর্টিস্ট? এখন সেই সময় ওই তো চারটা দল ছিল বিজেপি, তাতেই বাবুল সুপ্রিয় একটা ফুল মন্ত্র দেন থাকে, একটা হাফপ্যান্ট মন্ত্রী করে রেখেছেন বাবুল সুপ্রিয়। আমার কথা, মাছ খায় দোষ হয় মাছরাঙা। সবাই বাইরে থেকে কলা শিল্পীদের গোটা দেশে বিজেপি প্রচুর এনেছেন, প্রচুর এনেছেন। দেখুন, প্রথম কথা হলো বিজেপিতে যারা এসছে তাদেরকে বিজেপি
বিজেপি কোনোদিনই অলংকার মনে করেনি, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে মন্ত্রিত্ব করেছে, এবং আমাদের মন্ত্রীরা কেউ কোনোদিন বলেনি যে আমার কথা কেউ শুনছে না, সেক্রেটারি আমার কথা শুনে না। এই যে তৃণমূল কংগ্রেস আর মানে ধরুন স্মৃতি ইরানি থেকে শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয় এই রাজ্যের উদাহরণ, বাপি লাহিড়ীকেও আপনারা কংগ্রেস এদেরকে ইউজ করেছে, ইউজ করেছে। আসলে পিসি ভাইপোর কোম্পানি চলছে, পিসি ভাইপোর কাটমানি, পিসি ভাইপোর কাটমানি রাহুল গান্ধীকেও হারিয়েছেন। পিসি ভাইপোর কাটমানিতে যারা ব্যাঘাত ঘটিয়েছে তাদেরকে তারা অলংকার বলছে, তৃণমূল কংগ্রেস তাদেরকে ইউজ করেছে, তাদের বাপপুর থেকে ইউজ বিতর্ক। এবং আপনারা জানেন যে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM দে অসংখ্য মন্তব্য আসছে। আমি দ্রুত এ নিয়ে এই দলবদল নিয়ে কয়েকটা মন্তব্য করার চেষ্টা করব। অরূপ মণ্ডল তিনি বলছেন, যারা যেতে চান তারা আগের থেকে যান, দলেরই ভালো হবে। সুভাষ ঘোষ আজা লিখছেন, তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়েছে, একে একে নিভিছে দেউটি। সৌগত ঘোষ লিখছেন, ওনারা ক্ষমতায় থাকাকালীনও জনগণের কোনো উপকার করেননি। সঞ্জিত ঘোষ লিখছেন, বেসুরো কথাবার্তা বলতে অন্য নেতা মন্ত্রীরা অন্তত একবার ভাবতেন। দেবব্রত চট্টোপাধ্যায় লিখছেন, বহিষ্কার করার আগেই বৈশালীর পদত্যাগ করা উচিত ছিল, কারণ উনি দলের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। দুলাল রাজ লিখছেন, কার্যকরী ও প্রশংসনীয় পদক্ষেপ, বৈশালী ডালমিয়াকে আগেই দল থেকে বের করার দরকার ছিল। মিঠুন দাস লিখছেন, আবার একটা উইকেটের পতন, বল ভালোই সুইং হচ্ছে। আর এইখানে কিছুক্ষণ আগে কুণালদা যাকে বলছিলেন ভালো ছেলে, ভদ্র ছেলে, সেই রাজীব বন্দ্যোপাধ্যায়, তার প্রোফাইল, তার কেরিয়ার, কোথা থেকে উঠে এলেন মন্ত্রী হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায়, দেখুন। 27 নভেম্বর শুভেন্দু অধিকারী, 5ই জানুয়ারি লক্ষ্মীরতন শুক্লা, 22 জানুয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়। 2 মাসের মধ্যে 3 মন্ত্রীর পদত্যাগ। শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছিলেন অমিত শাহের সভার আগে। রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন নরেন্দ্র মোদীর সফরের ঠিক আগে। আজকে আমি মন্ত্রিসভা থেকে আমি ইস্তফা দিয়েছি। এবার কি করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের স্টেশনের পর কি এবার গন্তব্য পদ্ম স্টেশন? ঘনিষ্ঠ মহলে রাজীব বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, রাজনীতিতেই থাকব, মানুষের হয়ে কাজ করব, রাজনৈতিক সিদ্ধান্ত পরে নেব, শনিবার ডোমজুড়ে নেতাজির জন্মদিবস পালন করব। তাই সবচেয়ে বড় প্রশ্ন হলো, এবার রাজনীতির কোন প্ল্যাটফর্ম থেকে মানুষের সেবা করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলনেত্রীর সঙ্গে তার কোনো কথা হয়নি, কিন্তু তাকে দমকল মন্ত্রী সুজিত বসু ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ফোন করেছিলেন, কিন্তু ব্যস্ত থাকায় ধরতে পারেননি। 47 বছর বয়সী রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্রবেশটা বেশ চমকপ্রদ। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী, 1988 সালে সেখান থেকে স্নাতক হন। 1990 সালে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা, তারপর 1995 সালে IIME থেকে MBA। ঝকঝকে প্রোফাইলের রাজীব বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে হাওড়ার ডোমজোর থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2012 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেচ মন্ত্রকের দায়িত্ব রাজীবের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। 2016 সালে তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ফের সেচ মন্ত্রী হন রাজীবে। এই দফায় 2018 পর্যন্ত সেচ দপ্তরের দায়িত্ব ছিল তার হাতে। এরপর আচমকাই সেচ দপ্তর থেকে সরিয়ে তাকে অনগ্রসর উন্নয়ন মন্ত্রী করা হয়। সেচ দপ্তর থেকে তাকে সরানোর পদ্ধতি নিয়ে 2 বছর বাদে অসন্তোষ, আক্ষেপ, অভিমান উগরে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। চোখে জল, গলা কার্যত বুঝে আসছে। যে কোনো দপ্তরে গেলেই সেই দপ্তরই ভালো এবং ভালোভাবে কাজ করা যায়, কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছিল, যে আমি যেটুকু আশা করেছিলাম যে অন্তত উনি সরিয়ে আমায় দিতেই পারেন, কিন্তু একটা মিনিমাম সৌজন্যটুকু একজন সতীর্থর কাছ থেকে, একজন সহকর্মী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি আশা করেছিলাম। আমি সেদিন এতটাই অপ্রস্তুত ছিলাম যে আমি দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে কথা বলছি, আর সেখানে টিভিতে আমায় দেখতে হয়েছে যে আমি এই দপ্তরের মন্ত্রী থেকে আর একটা দপ্তরে চলে গেছি। কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা এক জিনিস, আর ছুতো দেওয়া হচ্ছে অন্য জিনিস। ফলে আমার দুঃখের জায়গাটা এটাই, বা আমাদের বক্তব্য, তুমি ভালো থাকো, তোমার মনে হয়েছে দল আস্থা রেখেছে, নেত্রী আস্থা রেখেছেন, দল সাংগঠনিক ক্ষমতা দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, প্রশাসনিক ক্ষমতা দিয়েছে, অথচ তোমার ভোটের মুখে এসে সবার বিবেক জাগছে এখন। পরে অনগ্রসর উন্নয়ন দপ্তর থেকে সরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বনমন্ত্রী করা হয়। শুক্রবার বনমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেন রাজীব। আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়লেন। এখনও তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ও বিধায়ক পদ ছাড়েননি। বিজেপিতে কবে যোগ দেবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
এরই মধ্যে শুক্রবার বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল। এবার তার ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ ঘিরেও জল্পনা জোরদার। তাহলে কি এবার বিজেপির পথে জগমোহন ডালমিয়ার মেয়ে? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। কি বলবেন একে? খানিকক্ষণ আগে বলছিলাম না, জটায়ুর ভাষায় বললে হাওড়ায় হুলুস্থুলু কিংবা হাওড়ায় হট্টগোলও বলতে পারেন। লক্ষ্মীরতন শুক্লার পর মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেসুরুগে বহিষ্কৃত হলেন আরেক বিধায়ক বৈশালী ডালমিয়া। মুখ খুলেছেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীও। আর বিজেপি চাইছে এই জটিলতার সুযোগ নিয়ে ভোটের আগে হাওড়ায় তাদের শক্তি বৃদ্ধি করতে। এই চাপানুতর নিয়েই আমাদের আজকের ব্যঙ্গচিত্র। দেখুন, আমরা কিন্তু এ দলেও নেই ও দলেও নেই, তাই আমাদের আবার খেস দেবেন না প্লিজ। দেখুন, কিস দেবেন না প্লিজ। কিস দেবেন না প্লিজ। দর্শকরা হয়তো বুঝতেও পারবেন না, পেশাদারি কর্তব্যের তাগিদে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ এই অনুষ্ঠান করলাম। এবিপি আনন্দের এবং এই ঘণ্টাখানেক অনুষ্ঠানে কাজ করা আমার প্রাক্তন সহকর্মী সোহম মল্লিক আজ ভোরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একই ঘটনায় আমার আরেক প্রাক্তন সহকর্মী ময়ূখ ঘোষ গুরুতর আহত। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি।